আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বললেন জনপ্রশাসন সচিব। অন্য বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব হবে না মন্তব্য। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক। ১২২২ কোটি টাকা ব্যয় ধরে ৪ প্রকল্প অনুমোদন। আওয়ামী লীগের মতো কাজ করলে বিএনপিরও একই পরিণতি হবে, সতর্কতা ফখরুলের। অন্যায় অত্যাচার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার তাগিদ। এবং চেন্নাইয়ে বৃহস্পতিবার শুরু বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন অধিনায়ক শান্ত। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সেনা কর্মকর্তারা সমন জারি, গ্রেফতারি পরোয়ানা, অভিযুক্তের সম্পত্তি ক্রোক করতে পারবেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণে অন্য কোনো বাহিনীর সাথে দ্বন্দ্ব তৈরি হবে না বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে বিশৃঙ্খলা দূর করা, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও চুরি ডাকাতি রাহাজানি বন্ধের সুপারিশ করে আসছিলেন অনেকেই। সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বসতবাড়িতে ভাঙচুর এবং মাজারে হামলার ঘটনাও আলোচনায় আসে। এমনকি পুলিশের মনোবল এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মন্তব্য করেন উপদেষ্টাদের কেউ কেউ। এই প্রেক্ষাপটে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে, কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটা দিয়েছে। রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়ার দরকার। দিস ইজ ভেরি সাময়িক, এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক, এর বাইরে কোনো ধারা নেই। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে সেনা কর্মকর্তারা সমন জারি, গ্রেফতারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, অভিযুক্তের সম্পত্তি ক্রোক করা, মামলার তদন্ত ও ভ্রাম্যমাণ আদালতে বিচার করতে পারবে। একটা এমন মব হয়ে গেল, ডিসপাস করার জন্য ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করা যাচ্ছে না। লাইক দিস, টু বি ফ্র্যাঙ্ক, মোস্ট অফ দি রিলেটেড টু ল অ্যান্ড অর্ডার, এবং ল অ্যান্ড অর্ডার শব্দটা এত ওয়াইড, এটার মধ্যে আপনারা বোঝেন কি কি বিষয় ইমপ্লাই। কাউকে এমন এক সময় পিক করতে হবে, জরুরি মুহূর্ত, রাষ্ট্রীয় প্রয়োজনে জনগণের জানমাল রক্ষা করতে, ভেরি রেয়ার, ইফ নেসেসারি দেন। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো, যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। জনগণের আস্থা অর্জনে সেনাবাহিনী মাঠে থেকে জনপ্রশাসন সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সাবেক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভক্তি এনে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। বলেছেন, কিছু উচ্চাভিলাষী সেনা অফিসারকে ব্যবসা ও অবৈধ আয়ের সুযোগ দিয়ে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিল হাসিনা সরকার। তবে সেনাবাহিনীর জুনিয়র ও মধ্যম সারির অফিসারদের সাহসিকতা ও দেশপ্রেমের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিদায় নিয়েছে বলে পর্যবেক্ষণ তার। মাসরুর শাকিলের রিপোর্ট।
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নিরাপত্তা বাহিনী SSF-এর প্রধান ছিলেন। 2013-তে ছিলেন 9 ডিভিশনের GOC। 2018 সালে অবসর গ্রহণের পর সে সময়ের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে দুর্বল করে ফ্যাসিবাদ কায়েমের অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে সে সময় শেখ হাসিনার পদত্যাগ দাবি করে হয়েছিলেন বিরাগভাজন। শেখ হাসিনা যখনই সেনানিবাসে এসে তথাকথিত আমাদের যে পদোন্নতি বোর্ডগুলো হতো সেগুলোতে কিন্তু উনি সরাসরি বলতেন, আমি স্বাধীনতার সপক্ষের শক্তিকে পদোন্নতি দিব। স্বাধীনতার চেতনার যে ধোঁয়াটা, এটাতে এখন অফিসারদের মনের মধ্যে একটা সবসময় ভয়, শঙ্কা, ভীতি। কি করে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতি অনুগত এবং এই সরকারের অনুগত এটা প্রমাণ করব। এটা প্রমাণের জন্য তারা তাদের নিকটস্থ অফিসার, বিভিন্ন আওয়ামী লীগের নেতা, MP, মন্ত্রী, আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক সৃষ্টি করা শুরু করে। এক পর্যায়ে সেটা এমন পর্যায়ে যায় যে টাকা পয়সার লেনদেনে পর্যন্ত চলে যায়। দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিক মনোবল ভেঙে দিতে শেখ হাসিনা কিছু অফিসারকে দুর্নীতিগ্রস্ত করার কৌশল নিয়েছিলেন বলে জানান সাবেক এই সেনা কর্মকর্তা। বিভিন্ন ধরনের জাতীয় উন্নয়নমূলক প্রজেক্ট হস্তান্তর করলেন, ক্রমান্বয়ে এটা বৃদ্ধিই পেতে থাকল। এটার মূল চালক হলেন কিন্তু পর্দার অন্তরাল থেকে তারেক সিদ্দিকী, আর বাহিনী প্রধান সহ অন্যান্য যারা এটার সাথে ছিল সিনিয়র অফিসারেরা, তারা জানতো যে এই অর্থগুলো ভাগ হবে এই প্রজেক্টে। তারেক সিদ্দিকী, হাসিনার পরিবার, বিভিন্ন সিনিয়র অফিসার এবং এদের মাঝে। এতে করে এই দুর্বৃত্তায়ন, এই দুর্নীতি আমার প্রিয় সেনাবাহিনীকে গ্রাস করে ফেলল। আমি বলবো যে জেনারেল আজিজ টাইপের এই টাইপের লোকেরা যারা আর্মিতে ছিল, তারা দেখলো যে এটা একটা সুযোগ অর্থবিত্তের মালিক হওয়া। তিনি মনে করেন ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের সাথে দেশপ্রেমিক সেনা সদস্যদের একাংশের একাত্মতায় শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। সাধারণ সৈনিকদের বক্তব্য হলো, আমরা গ্রামে থাকি, আমাদের আত্মীয় স্বজন সেখানে থাকে। এই ছাত্রদেরকে হত্যা করে পরে গ্রামে গঞ্জে আমাদের আত্মীয় স্বজন, আমার বাপ মা, 14 গোষ্ঠী, সন্তান সন্ততি, এদের উপরে আক্রমণ, এটা আমরা নিতে পারবো না। অফিসারদের কথা হলো, কিছু সংখ্যক সিনিয়র অফিসারের স্বার্থ রক্ষার জন্যে আমরা আমাদের দেশের মানুষকে হত্যা করতে পারি না। সাবেক সেনা কর্মকর্তা মনে করেন সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের পাশে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে টিকে থাকতে পারমাণবিক শক্তিধরও হওয়া প্রয়োজন। অন্যান্য অনেক দেশের মতোই যুব সমাজকে বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ তার। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রকল্প পাশ করিয়ে টাকা ছাড় করে পিডি, ঠিকাদার এবং রাজনৈতিক প্রভুদের যোগ সাজশে খরচের দিন শেষ হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, অনিয়ম কিংবা অপচয় হলে বাস্তবায়নকারী মন্ত্রণালয়কে দায়বদ্ধ করার কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ। আপাতত 5 শালা পরিকল্পনা স্থগিত রাখার কথাও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রিজভিনে আজার রিপোর্ট। 8 আগস্ট সরকার গঠনের 1 মাস 10 দিন পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম একনেক বৈঠক। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে রাজনৈতিক সরকারের আমলের মতো প্রকল্পের ছড়াছড়ি ছিল না। 1222 কোটি টাকা ব্যয় ধরে মাত্র 4টি প্রকল্প অনুমোদিত হয়। প্রথমে যে আস্তে যেতে হচ্ছে, এটা দুটো কারণে। একটা হলো যে আমাদের হাতে একদম তৈরি প্রকল্প নেই, যে কারণে সেটা আগেই বলেছি। আরেকটি হলো যে এখন কিছুদিন আস্তে আস্তেই আমরা চলবো, কিছুদিন পরে আমরা একটু হিসাব করব আমাদের সম্পদ কত এবং আমরা আসলে বৈদেশিক সাহায্য কীরকম পেতে পারি এই অর্থ বছরে। তখন আমরা শেষের আরও 4-5 মাস পরে তখন বুঝতে পারবো আসলে আমাদের উন্নয়ন বাজেট কতটুকু হওয়া উচিত। এই মুহূর্তে দরকারি নয় এমন প্রকল্প বাছাই করে বন্ধ রাখা কিংবা বাদ দেওয়ার কাজ করছে সরকার। প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো। উন্নয়ন বাজেটে ব্যয়ের পরিমাণ বা বাজেটের আকারের থেকে ব্যয়ের গুণগত মান আমাদের কাছে অনেক অনেক বেশি জরুরি বিষয়। এত কিছু যাচাই বাছাইয়ের পর যখন
একনেক পাশ হয়ে গেল, তখন তো ওই ঠিকাদার আর যিনি প্রজেক্ট ডাইরেক্টর আর মন্ত্রণালয় মিলে তো নিজের মতো করেই করতেন। আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে আমরা অন্তত সে ধরনের অর্থের অপচয় করব না। তো এইটুকু আত্মবিশ্বাস আমাদের না থাকলে আমরা এখানে এসেছি কেন? তবে আসার কথা উন্নয়ন সহযোগীরা অর্থায়ন করতে মুখিয়ে আছে। দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে, কেন আমি জানি না। অনেকগুলো যেমন USAID বলছে তোমরা যে কোনো প্রকল্প আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নাই। রাজনৈতিক সরকারের সব প্রকল্পই খারাপ, এটা ভাবার কোনো কারণ নেই, মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানির জন্য বাংলাদেশকে 600 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই কথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা উল্লেখ করে জার্মান রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে জার্মানি সমর্থন করে। অখিম ট্রস্টার বলেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জার্মানি 8 বছরের মধ্যে 600 মিলিয়ন ইউরো ঋণ দেবে। এটি একটি বিশেষ সুবিধা, কারণ কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি যারা এই সহায়তা পেয়েছে। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ 15 কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। একই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে সংসদ সদস্যদের। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল হকের আদালতে মামলা দায়ের করেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে সিনিয়র পুলিশ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়া ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। 2014, 2018, 2024 একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতে এনেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক রনি হত্যা মামলায় গ্রেফতার কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কয়েক দফা রিমান্ডের পর বুধবার সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তবে গ্রেপ্তারের পর প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। আসামিদের বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। মামলাগুলোর শুনানি শেষে প্রত্যেককে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। তবে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়নি। পরে তাদের কারাগারে পাঠানো হয়। সালমান এফ রহমান সাহেবকে সুনাশ দেখানো হয় এবং পাটনা থানার একটা মামলা 3/8/24 আব্দুল্লাহ মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সুনাশ দেখানো হয়। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, তারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে
জড়িত নন। শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে ওনাকে যদি এই মামলায় সম্পৃক্ত করা হয় তাহলে জুডিশিয়ারের প্রতি এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধা হারাবে। ইতিপূর্বে ওনাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছু নেই। এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে শুনানি দেখা হচ্ছে। রাজধানীর খিলক্ষেত থানার একটি মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানকে পুলিশ 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এই সরকারের ছত্রছায়ায় এলাকায় শুধু সন্ত্রাস কায়েম করে, এইভাবেই এরা রামরাজত্ব কায়েম করে আছে। আমরা তাদের পক্ষে 10 দিনের রিমান্ড চেয়েছি। মাননীয় আদালত সন্তুষ্ট চিত্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে তাদের মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক সেটা সরকারও চায় না। কেউ যদি মনে করে মামলার মাধ্যমে হয়রানি হচ্ছে সেটা তথ্য মন্ত্রণালয়কে জানাতে বলেছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বা যারা জুলাই হত্যাকাণ্ডে লেখনির মাধ্যমে তথ্য দিয়ে উস্কানি দিয়ে সহায়তা করেছে, জনমত তৈরি করেছে, তারা সাংবাদিক, কবি, লেখক বা শিল্পী যেই হোক রেহাই পাবে না। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী চলচ্চিত্র সেন্সর বোর্ড বাদ দিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই 2023 সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে 2023 সালের যে আইনটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও অনেক ত্রুটিপূর্ণ। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় বাসায় পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যতই দিন যাচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা বাড়ছে। অবস্থার উন্নতি হলে সুচিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো একই কাজ করলে তাদেরও একই দশা হবে। ঠাকুরগাঁওয়ে সমাবেশে তিনি কোনো অন্যায় অত্যাচার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আর সব সংস্কারই এই অন্তর্বর্তী সরকারকে কেন করতে হবে এমন প্রশ্ন রেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাহুল রায় রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশের পরদিনই ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকায় একই দিনে 3টি সমাবেশের শুরুটা ছিল হরিপুর উপজেলা ঈদগাঁও ময়দানে। সেখানে দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে সুশৃঙ্খল থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়। ওবায়দুল কাদের সাহেব আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাব না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায়, আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না। রাজধানীতে আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বিভিন্ন ইস্যুতে কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার আজকে
তারা সংস্কার করতে চায়, আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারা পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি থাকতে হবে, থাকা না খাবে এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। বিএনপি নেতারা বলেছেন অর্জিত বিজয় কোনোভাবেই নষ্ট করা যাবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ে যৌন স্বাস্থ্য সচেতনতামূলক টক শো প্রচারের জন্য চুক্তি হয়েছে। চ্যানেল আইয়ের সাথে বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগের চুক্তি সই হয়। চ্যানেল আই কার্যালয়ে চুক্তিতে সই করেন চ্যানেল আইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মাসুদ এবং নাগরিক উদ্যোগের প্রজেক্ট কোঅর্ডিনেটর জয়িতা হোসেন। সে সময় চ্যানেল আই এবং নাগরিক উদ্যোগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় অনুষ্ঠানটির সাফল্য কামনা করা হয়। আমরা নাগরিক উদ্যোগে এবং চ্যানেল আইয়ের সাথে যৌথভাবে এই চুক্তিটা স্বাক্ষর করছি। এটি হচ্ছে রাইট হেয়ার রাইট নাও নামে একটি প্রজেক্ট, অধিকার এখানে এখনই। এটা আমরা মূলত যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করে থাকি এখানে তরুণদের নিয়ে। তো আমরা যে কাজটা করব, এই টিভি টক শোটা আমরা যেটার জন্য আমরা চ্যানেল আইয়ের সাথে কাজ করছি, এখানে তরুণদের বাংলাদেশের যে যৌন প্রজনন স্বাস্থ্য সেবা এবং অধিকারের ব্যাপারটা আছে। নাগরিক উদ্যোগের সাথে এই প্রজেক্টে চ্যানেল আই সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটা সমাজের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে এবং স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য নিয়ে তাদের এই উদ্যোগ আমাদের অত্যন্ত জরুরি বিধায় আমরা। দেশের মানুষ বন বিভাগকে আর কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে জাতীয় বৃক্ষমেলা 2024-এর সমাপনী অনুষ্ঠানে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শিশু কিশোরদের প্রাণ প্রকৃতি শিক্ষা ও সবুজায়নে সম্পৃক্ত করায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। আলিমাল রাজির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে, উজাড় হচ্ছে বনভূমি। জলবায়ু অভিঘাত এই সংকটকে করেছে আরও ঘনীভূত। এরই ধারাবাহিকতায় জনমানুষকে সবুজায়নে যুক্ত করতে প্রতি বছর জাতীয় বৃক্ষমেলা থাকে নানা আয়োজন। মেলার সমাপনী আয়োজনে অংশ নিয়ে বক্তারা সুস্থতা ও সমৃদ্ধি নিশ্চিতে ব্যাপক সবুজায়নের জোর দেন। শুধু যে বৃক্ষের প্রয়োজন তা নয়, এটি হচ্ছে জীববৈচিত্র্যের আধার এবং আমাদের বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের উপাদান আছে সেটির ভারসাম্য রক্ষা করা, আমাদের ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখা। একটি সিটি যদি বাসযোগ্য থাকতে হয় তাহলে কমপক্ষে 20 ভাগ, সারা দেশের জন্য পরিবেশের ভারসাম্যের জন্য আমরা বলি 25 ভাগ, কিন্তু শহর কেন্দ্রিক যদি এই ভারসাম্যটি আমরা বলি তাহলে এটি হচ্ছে 20 ভাগে দাঁড়ায়। সুতরাং ঢাকা শহরের বৃক্ষাচ্ছাদনের পরিমাণটি আমাদের অবশ্যই আরবান ফরেস্ট্রির মাধ্যমে আমাদের 10.5 থেকে আমাদের 20 ভাগে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করা দরকার। বৃক্ষরোপণের বিষয়টি আত্মায় ধারণ করা উচিত উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি দরকার যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা। বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকুন দেখতে চাই আমি জানি না, বরং বাংলাদেশটাকে সবুজ করলে, নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি, এগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে। বায়ু দূষণ বলেন, তাপ শোষণ বলেন, সবুজায়ন বলেন, কংক্রিটের অত্যাচার থেকে বাঁচাতে বলেন, এই বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের গাছ চেনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি সেরা স্টল ক্যাটাগরিতে 45 জনকে পুরস্কার দেওয়া হয়। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত সচেতন মহলের।
বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার আহ্বান আয়োজকদের। জাকির হাসানের তথ্য, ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। কার্বন নিঃসরণের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব মোকাবেলায় দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার বিকল্প নেই। এরই অংশ হিসেবে প্রতি বছর সারা দেশে বৃক্ষরোপণ করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এরই অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে। এছাড়া গাছ মাটির ক্ষয় রোধ করে এবং বন্যা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরবর্তী সময়ে এ ধরনের কর্মসূচি আরও বৃদ্ধি করা প্রয়োজন। কারণ এই যে বন্যা হলো, এই বন্যাতে কিন্তু প্রচুর গাছের ক্ষতি হয়েছে এবং যার কারণে আমরা কিন্তু এখন আরও বেশি করে বৃক্ষরোপণ করা উচিত সেই সব অঞ্চলে যেখানে বন্যা হয়েছে। সুতরাং আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। আশুলিয়া শিল্পাঞ্চলের বারৈপাড়া, কবিরপুর ও ডিইপিজেড ঘেঁষা সুবন্দি গ্রামের বিভিন্ন রাস্তায় রোপণ করা হয় ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা। বর্তমান সময়ে পৃথিবীর যে বৈশ্বিক উষ্ণতা, এই উষ্ণতাকে ঠেকানোর জন্য আমাদের প্রত্যেকেই গাছ লাগানো উচিত। এই মৌসুমে আমরা এই বৃক্ষরোপণ অভিযানটি চালিয়ে যাবো। এই গাছটা লাগাইছে যে মাটিটা ধরে রাখবো আর প্রতীকী রক্ষা হবে। গাছ লাগানো এটার জন্য আমাদের অনেক আনন্দ এবং খুশি ব্যাপার। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে এবং সৌন্দর্যও দেখা যাবে যে পরিবেশটা খুব সৌন্দর্য। এমন উদ্যোগে শিল্পায়নের দূষণে ধুঁকতে থাকা সাভার অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতার আশা প্রশাসনের। যে গাছগুলো লাগানো হচ্ছে আমরা সেটাকে স্বাগত জানাই এবং এটা পরিচর্যা নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে প্রকৃতি ও জীবন ক্লাব যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের প্রশংসা করি এবং উদ্যোক্তাদেরকে স্বাগত জানাই এরকম একটা মহতী উদ্যোগ হাতে নেওয়ার জন্য। টেকসই উন্নয়ন নিশ্চিত ও বাসযোগ্য পৃথিবী গড়তেই বিকল্প নেই বৃক্ষরোপণে। আশুলিয়া এবং সাভার একটি শিল্পোন্নত এলাকা, ইন্ডাস্ট্রিয়াল জোন, সুতরাং এখানে পরিবেশের বায়ুমণ্ডলের ক্ষতিটা বেশি হয়। সুতরাং এখানে যদি গাছ না লাগানো হয় তাহলে পরিবেশের ভারসাম্যটা রক্ষা হয় না। প্রকৃতি জীবন ক্লাব যে উদ্যোগটা নিয়েছে সাভার আশুলিয়ার জন্য এটি অত্যন্ত সময় উপযোগী এবং বেঁচে থাকার জন্য এটি একটি ওষুধ হিসেবে কাজ করবে। সুন্দর এবং সুস্থ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে দেশ জুড়ে সবুজায়ন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আয়োজকদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দিনে দিনে বিস্তৃত হচ্ছে শহর আর হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্নিগ্ধতা, সজীবতা। ফলে দেয়ালের প্রাচুর্যে ভরে ওঠা শহরে আর আগের মতো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সবুজ প্রকৃতির। এরই মাঝে ছাদ কৃষির উদ্যোগগুলো কিছুটা সুরক্ষা দিচ্ছে নাগরিকদের। সেই চেতনায় বাড়ছে ছাদ কৃষি, যেখান থেকে নতুন প্রজন্ম ধারণা পাচ্ছে খাদ্য উৎপাদনের। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। ঢাকার নাখালপাড়া বেশ ঘনবসতিপূর্ণ একটি এলাকা, চারপাশে ভবন আর ভবন। এরই মাঝে ভিন্ন রূপে উঁকি দিচ্ছে ভবনের উপরে গড়ে ওঠা ছাদ কৃষির আয়োজনগুলো। উদ্যোক্তারা বিশুদ্ধ বাতাস এবং নিরাপদ খাদ্যের অনুসন্ধানে যুক্ত হয়েছেন এমন উদ্যোগের সঙ্গে। স্কুল শিক্ষক তসলিমা আক্তার মলি গত 4 বছর ধরে ফুল, ফল আর গাছগাছালির সান্নিধ্যে সময় কাটাতে করেছেন কৃষির এমন আয়োজন। জালি, লাউ, ধুন্দুল, পুঁইশাক খাওয়া হয়েছে অনেক। কাঁচামরিচ ছিল, বৃষ্টিতে গাছটা একটু দুর্বল হয়ে গেছে। বড় সাইজের আম হয়, বেশ মিষ্টি। ফসলের যত্ন কিংবা পরিচর্যা সবই নিজ হাতে করার চেষ্টা থাকে, তবে ব্যস্ততার কারণে সম্প্রতি যুক্ত করেছেন আরেকজন সহযোগীকে। আশার কথা হচ্ছে ছাদ কৃষিকে এগিয়ে নিতে গড়ে উঠেছে এমন পেশাদারি দক্ষ কর্মী। আমি একসময় নিজে সিএনজি অটো রিক্সা ছিল চালাতাম। আমি ড্রাইভিং শিখছিলাম, কোনো পেশা আমার ভালো লাগে না। যখন আমি এই কাজটাতে আসলাম আমার ধ্যান এটাতে চলে গেল। 20টা বাড়িতে এরকম করেন এখন? আপনি নিজেই করেন না আপনার কোনো সহযোগী? একজন পার্মানেন্ট সহযোগী আছে আর একজন মানে পার্ট টাইম সহযোগী আছে। মহানগরে জন্ম নিয়েও এই উদ্যোক্তা উপলব্ধি করেন কৃষিকে, চেষ্টা করেন নতুন প্রজন্মের মাঝে
সবুজের ধারণা পৌঁছে দিতেও। শহরে স্কুলে প্ল্যান্ট সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই আমার স্কুলে আমি দেই। আমাদের একটা সাথে পাঠ্যসূচির ভেতরেই নাকি আপনার নিজে থেকে? এভাবেই গাছ আর ফল ফসল মানুষকে, নগরের মানুষকে টেনে নিয়ে যায় কৃষির কাছাকাছি। যেমন উদাহরণটি তৈরি করেছেন তসলিমা আক্তার মলি। তার এই ছাদ কৃষিটি দেখে বন্যপ্রাণীর আশেপাশে এর প্রসার ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। এভাবেই সারা বাংলাদেশ একসময় নগরগুলো ছেয়ে যাবে সবুজের আস্তরণে। ঢাকার তসলিমা আক্তার মলির ছাদ কৃষি থেকে শাহিদ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। যাচ্ছি পরের সংবাদে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগের কথা জানিয়েছেন চিত্রনায়ক, পরিচালক ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ সোহেল রানা। রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান সোহেল রানা। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আগামীর বাংলাদেশ এবং তারুণ্যের রাজনীতির কথা বিবেচনায় নিয়ে দেশে একটি গণতান্ত্রিক সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতেই এই উদ্যোগ। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। লেবাননে পেজার বিস্ফোরণে 2 শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে 12। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যুক্ত থাকার অভিযোগ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ছাত্র আন্দোলনে শরীয়তপুরে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটি। এই সময় সার্জিস আলম ছাড়াও ছিলেন কেন্দ্রীয় ও জেলা সমন্বয়কারীরা। জেলা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশের মধ্য দিয়ে শরীয়তপুর সফর শেষ করেন সমন্বয়কারীরা। আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা দেখি যেটা আমাদের আসলে আমাদেরকে এই কথাগুলো অনেক বেশি ব্যথিত করে। আসলে আমরা দেখি আমরা নাকি জেলা সফরে যাচ্ছি, সাংগঠনিক সফরে যাচ্ছি। আমাদের শহীদ ভাইদের পরিবারের সাথে আমাদের দেখা করা, কথা বলা, তাদের কথা শোনা, তারা যে কথাগুলো আসলে বলতে চায় তাদের সবার তো এই মুহূর্তে ওই অবস্থাটিও নেই যে তারা আসলে ঢাকায় গিয়ে আপনাকে বলে আসবে। তাহলে এটা তো আমাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা। যারা আমাদের কথায় এভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা, তাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের একজন সদস্য হিসেবে হোক। হয়তো আমরা ঘরে ঘরে যেতে পারিনি, কিন্তু আমাদের অবশ্যই তো জেলায় এসে অন্তত জেলার এখানে যারা আমার শহীদ ভাই এর পরিবার রয়েছে কিংবা যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলা। অসাধারণ ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সারা দেশের প্রতিযোগীদের সেরা ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ক্যালিগ্রাফি প্রদর্শনী ও রাহমাতুল্লিল আলামিন সম্মেলনের মূল আলোচক ছিলেন কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাশেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রক্টর ডক্টর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণ ধারণ করতে পারলেই বাংলাদেশ আরও উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। লেবাননে হিজবুল্লাহর তারবিহীন যোগাযোগ যন্ত্র পেজারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে 2 শিশু রয়েছে। আহত হয়েছে প্রায় 3000 মানুষ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই হামলায় সরাসরি যুক্ত বলে জানিয়েছে একাধিক সূত্র। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লেবাননের বিভিন্ন স্থানে ছোট আকারের যোগাযোগের যন্ত্র পেজারের গণহারে বিস্ফোরণ ঘটতে শুরু করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পেজার সাধারণত ব্যবহার করে থাকেন হিজবুল্লাহর যোদ্ধারা। এছাড়াও অনেক সাধারণ মানুষও বার্তা আদান প্রদানে এটি ব্যবহার করে থাকেন।
কয়েকটি ধ্বংস হওয়া পেজারে তাইওয়ানের একটি প্রতিষ্ঠানের নাম দেখা গেলেও ওই প্রতিষ্ঠানটি পেজারগুলো বানায়নি বলে দাবি করেছে। প্রায় একসঙ্গে এতগুলো যন্ত্রের বিস্ফোরণের ঘটনাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অভিনয় শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খানকে সভাপতি করে 5 সদস্যের কমিটি করা হয়েছে। বিকেলে রাজধানীর মহাখালীর SKS কনভেনশন সেন্টারে সংগঠনের বিশেষ সাধারণ সভা শেষে এই তথ্য জানানো হয়। প্রায় 5 ঘণ্টা চলে সাধারণ সভা, যেখানে সংস্কারের বাংলাদেশে অভিনয় শিল্পী সংঘের সংস্কার নিয়ে আলোচনা করেন অভিনয় শিল্পীরা। তবে সংস্কার কমিটি হলেও বর্তমান সভাপতি আহসান হাবিব নাসিক ও সাধারণ সম্পাদক রৌনক হাসান নির্বাহী কমিটির দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে। সামনে যদি নতুন কমিটি হয়, তাদের প্রতিও আমার একটাই আশা যে অভিনয় শিল্পীদের নিয়ে যাতে অনেক দূর ওরা যেতে পারে। শিল্পীদের যে জায়গাটি, সেটা হলো গিয়ে জনমানুষকে মানসিক জায়গা থেকে সন্তুষ্ট করার জন্য, উন্নত করার জন্য। যেহেতু আমরা সংস্কার চাচ্ছি, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু জায়গায় আমাদের কাছে প্রশ্নবিদ্ধ লেগেছে দেখেই আমরা সংস্কারটা চাচ্ছি। একেবারে একটা দলের ব্যাপারে পক্ষপাত পুষ্ট হয়ে যাবে, সেটা তো একটু দৃষ্টিকটু লাগে। এবারে রয়েছে কৃষি সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়িতে সবজি চাষের পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতির ব্যবহার বেড়েছে। কম খরচে অধিক উৎপাদন এবং বিষমুক্ত সবজি চাষ হওয়ায় সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। এতে সবজি উৎপাদন আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। নোয়াখালীর মুসাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ায় ছোট ফেনী নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলের জমি। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধে তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন ভুক্তভোগীরা। এই বিষয়ে সরকারের দ্রুত সহযোগিতার পাশাপাশি অর্থায়নের দাবি জানিয়েছেন তারা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে: দেশের সংকট উত্তরণে চিন্তার পরিবর্তন ঘটাতে ফরহাদ মজহারের আহ্বান, নতুন বাংলাদেশ গঠনে বাধা থাকবে না আশা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। নিজের লেখা গণ অভ্যুত্থান ও গঠন বই পড়ে 5ই আগস্টের মতো ঘটনার জন্য তরুণরা দিক নির্দেশনা পেয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট কবি, লেখক ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণ অভ্যুত্থান 24 জন আকাঙ্ক্ষা ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, দেশের এই সংকট থেকে উত্তরণের জন্য চিন্তার পরিবর্তন এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে, তাহলে নতুন বাংলাদেশ তৈরি হতে কোনো বাধা থাকবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক আদর্শ বিষয়ে আলোচনা মাহফিল করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকের হেড অফিসে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সভা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মাহফিলে আলোচনা করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য নির্বাহীরা। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়া কাউন্সিলের সদস্য সচিব মাওলানা এম শামাউন আলী। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের উদ্যোগে র্যালি ও সুধী সমাবেশ হয়েছে।
নগরীর ২ নম্বর বিপ্লব উদ্যানে মহানগর ছাত্রদলের সাবেক নেতা ইমাম হোসেন আবিরের সভাপতিত্বে বক্তৃতা করেন ছাত্রদল নেতা মোহাম্মদ আমিন, সাইফুল ইসলাম, ইউনুস ফারুক, রাজু আহমেদ সহ অন্যরা। এই সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখন জনগণের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা সম্ভব হবে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। এবারে রয়েছে খেলার খবর।